সিনেমার নাম তো তালও হইতে পারতো, সিনেমার নাম তো পানি হইতে পারতো, সিনেমার নাম তো মাটিও হইতে পারতো, সিনেমার নাম বৃষ্টি হইতে পারতো, বা আমাদের ছাগলটার নাম কুলসুমের নামেও হতে পারতো, অনেক কিছুই হতে পারতো। তো হয়তোবা তাল দিলে তখন বলতে হচ্ছে তাল কেন দিল, কুলসুম কেন দিল না, এরকম হতে পারে, আমি জানি না। তো এটা নিয়ে আমার প্রতিক্রিয়া হচ্ছে না, আমার ভালো লাগছে মানুষজন কথা বলছে, আমি খুব মজা পেয়েছি। একদল কে দেখলাম আমি যে ওরা একটা বড় একটা কার্টুনে লিখেছে এখানে রোহিত সিনেমা বুঝিয়ে দেওয়া হয়, এরকম একটা ছবি দেখেছি। আজ আমাদের স্টুডিওতে আমি আমন্ত্রণ জানিয়েছি একজন তরুণ অভিনেতাকে। কখনো কখনো একটি চরিত্র সিনেমার পর্দা ছাপিয়ে দর্শকের স্মৃতিতে আশ্রয় নেয়। সেখানে অভিনেতা হাসায়, ভাবায়, আবার অদৃশ্য কোনো ভারও রেখে যায় মনের ভেতর। এবারের ঈদে মুক্তি পাওয়া রোহিত সিনেমার পান্না তেমনই একটি চরিত্রের নাম। এই সিনেমার গল্পের ভাজে ভাজে পান্না ছিল কখনো এক চিলতে রোদ, কখনো দীর্ঘশ্বাসের মতো গভীর। তার হাসির আড়ালে ছিল জীবনের কথা, সংলাপের ভেতর ছিল সময়ের ভার। আর সেই চরিত্রে নিজের মেধা, অনুভব আর অভিনয়ের রং মিশিয়ে এক অনন্য উপস্থিতি তৈরি করেছেন যিনি, তার নাম আসাবুল ইয়ামিন রিয়াদ। পর্দায় তাকে দেখে মনে হয়েছে তিনি অভিনয় নয়, চরিত্রের ভেতর বাস করছেন। সেই বাস করার গল্প, স্বপ্ন আর সংগ্রামের গল্প শুনতেই আজ আমরা তাকে হট সিটে আমন্ত্রণ জানিয়েছি। চলুন তার সাথে গল্প করি। কেমন আছেন? সুন্দর আছি। এই সিটের নাম হট সিট, আমি প্রথম জানলাম। একদম, এবং আমাদের সব হটেস্ট গেস্টরা এখানে বসে থাকেন। মাই গড, খুব ভালো লাগছে আপনাকে সামনে পেয়ে। তবে রোহিতের অনেক অনেক গল্প তো করতে চাই, এবং আজ কিন্তু রোহিত মুক্তি পাবার সিনেমা হলে আসবার 12তম দিন। তো এই 12 দিনে আসলে দর্শকদের কাছ থেকে কেমন প্রতিক্রিয়া পেয়েছেন, রেসপন্স পেয়েছেন, সেটাই আগে শুনবো। দর্শকদের কাছে বেশ ভালো প্রতিক্রিয়া পাচ্ছি, এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছি, কিন্তু ওভারঅল ভালোই পাচ্ছি। সবাই ভালো বলছে, এক ধরনের নতুন এক্সপিরিয়েন্সের কথা বলছে। তো এইটা জানতে পেরে বেশ ভালো লাগছে যে এটা একটা নতুন এক্সপিরিয়েন্স দিচ্ছে দর্শককে। আমি যেটা সামাজিক মাধ্যমে দেখছিলাম, অনেকেই তো নানান রকমের মন্তব্য লিখেছেন। একজনের মন্তব্য বা অনেকের মন্তব্য দেখেছি এরকম যে রোহিত সিনেমায় পান্নার সাবলীল উপস্থিতি, সাবলীল অভিনয় আর কমিক ডায়লগ বেশ উপভোগ করেছি। আবার অনেক সময় দেখেছি এমনও অনেকে লিখেছেন যে চরিত্রের লেয়ার হয়তো কম ছিল কিন্তু গভীরতা অনেক বেশি ছিল। তো এরকম আর কোন কোন মন্তব্য আপনার খুব ভালো লেগেছে বা আপনাকে আপ্লুত করেছে, একটু সেই গল্প শুনি। এটা তো জানতে পেরে বেশ ভালো লাগছে। আমার পরিচিত মানুষজন যারা রয়েছেন তারা বেশ প্রশংসা করেছেন এবং অদ্ভুত অদ্ভুত সুন্দর কথা বলেছেন। এখন মনে পড়ছে না, হ্যাঁ, কিন্তু খুব সুন্দর সুন্দর কথা বলছেন। এই যে গভীরতার কথা অনেকে বলছেন যে চরিত্রটা অনেক গভীর। তো এটা জানতে পেরে নিজের কাছে এই ফিলিংটা আসলে অদ্ভুত, এটা আমি বোঝাইতে পারবো না আসলে। যে মানে আমি গতকালকেও একজনকে বলছিলাম যে আমার আসলে অভিনয় নিয়ে ইনস্টিটিউশনাল কোনো পড়াশোনা নেই, তবুও মানুষজন আমার অভিনয় পছন্দ করছে। আমি পড়াশোনা মানে এটা সম্পর্কে আমার খুব জানা বোঝা নেই, তবুও আমি আমার অভিনয়টা দেখে মানুষ বিনোদিত হচ্ছে বা মজা পাচ্ছে, এটা আমার জন্য বড় পাওয়া আসলে। হ্যাঁ, দর্শকেরা আসলে আপনাকে ভালোবাসা দিচ্ছেন, পছন্দ করছেন, এবং এই যে অভিনয় নিয়ে অ্যানালাইসিসটাও হচ্ছে সামাজিক মাধ্যমে আমরা যেটা দেখছি, সেটাও কিন্তু ভীষণ ভালো লাগার। একটু রোহিত সিনেমার সঙ্গে আপনার যুক্ত হওয়ার গল্পটা আমি শুনবো। 2023-এ গ্র্যাজুয়েশন শেষ হয় আমার। শেষ করে আমি ঢাকায় চলে আসি। ঢাকায় আসার পরে আমি মানে ভাবতেছিলাম আমি কি করব। তো পরবর্তীতে আমি রোহিতের জন্য একটা কল পাই। তো আমি দেখা করতে চাই। কলটা কিভাবে পেয়েছেন? ফোনে আমাকে ফোন দেওয়া হয় আর কি। আচ্ছা, তো বলে যে দারুণ। এরকম একটা অডিশন বা দেওয়ার জন্য আমি যেন ফেস কার্ডে যাই। তো আমি ফেস কার্ডে যাই, যাওয়ার পরে আমাকে কোনো অডিশন হয় না আসলে, আমাকে একটু ছবি টবি তোলে কয়েকটা। আপনার কি কেউ পরিচিত ছিল যে আপনাকে কল দিয়েছে, বা মানে আপনাকে কোথাও দেখেছে সোশ্যাল মিডিয়াতে বা কোথাও? আমি এটা বলতে পারবো না। আমার আগের কাজ দেখে বোধহয় বা কোনোভাবে কানেক্ট করে আমাকে ফোন দিয়েছে। আর ওনাদের সাথে এমনি আমার যোগাযোগ ছিল ফেস কার্ডের সাথে। তো ফোন দেয় আমাকে, ফোন দেওয়ার পরে আমার অডিশনের কথা বলে। এরপরে আমাকে বলে যে আমাকে 1 বছরের জন্য ইনভলভ হতে হবে আসলে। ও, 1 বছর। হ্যাঁ, তখন আমার অন্যান্য প্ল্যান চলছিল। তো আমি একটু কনফিউজড হই যে আমি কি 1 বছরের জন্য এখানে ইনভলভ হব কি হব না, মানে এটা তো একটা বড় ডিসিশন। হ্যাঁ, বড় একটা কমিটমেন্টের ব্যাপার। পরবর্তীতে আমাকে বলে টিম থেকে যে আমি যেন থাকি, বা আমি তখনও কনফিউজ ছিলাম। পরে সুমন ভাইয়ের সাথে আমার আলাপ হয় আরেকদিন। তখন সুমন ভাই আমাকে বলে যে
আমি এই চরিত্রটা যেভাবে ভেবেছি এই চরিত্রের ল্যান্ডস্কেপের সাথে তোমার ল্যান্ডস্কেপ বা তোমার চেহারা খুব মেলে। আচ্ছা। এবং এই চরিত্রটা আমার খুব পছন্দের এই পুরো চিত্রনাট্যে বা এই পুরো সিনেমাতে। তখন আমি কি যেন হয় আমার, আমি তখন সাথে সাথে বলি হ্যাঁ আমি সিনেমাটা করব। মেজবাহুর রহমান সুমন একজন স্বতন্ত্র নির্মাতা বলতেই হবে, এবং আর্ট দর্শন থেকে কিন্তু তাকে খুব সহজেই আলাদা করা যায়। তো সেক্ষেত্রে জানতে ইচ্ছে করে যে তার সঙ্গে আপনার কাজের অভিজ্ঞতা কেমন হয়েছিল? এমনি মোটা দাগে বলতে গেলে তার সাথে কাজের অভিজ্ঞতা তো খুবই দুর্দান্ত, খুবই অসাধারণ। যে উনি ওনার সব থেকে যেটা আমার ভালো লেগেছে ওনার স্থিরতা। উনি আচ্ছা। অনেক স্থির, এত স্থির মানুষ আমি খুব কম দেখেছি আসলে। তাই? হ্যাঁ তো আচ্ছা। এইটা আমার সব থেকে ভালো লেগেছে। এবং উনি যে প্রক্রিয়ায় পুরো সিনেমাটা করেছেন এই প্রক্রিয়াটা আমি খুব এনজয় করেছি। আচ্ছা। ওনার সাথে তো আমার মানে ওইভাবে কখনো আড্ডা দেওয়া হয়ে ওঠে হয়নি নাই, বা কাজেরও সুযোগ হয়নি। সুযোগ হয়নি। এটাই প্রথম কাজ, তো এটা করে আমার খুবই ভালো লেগেছে এবং ওনার প্রতি এক ধরনের সম্মানবোধ তৈরি ভালো হয়েছে, আমার লাগাটাও ভালো লাগা তৈরি এবং হয়েছে, সম্মানবোধ হ্যাঁ। তৈরি হয়েছে। তাহলে আলাদাভাবে যদি জানতে চাই তার কাছ থেকে কি কি শিখেছেন? এখনো প্রসেস করছি আসলে, এখনো শিখছি। এই যে সিনেমার এখন মুক্তি পেল, তো প্রতিদিনই প্রায় দেখা হচ্ছে আমাদের। আচ্ছা। তো হল ভিজিটেও হল যাওয়া ভিজিটে হচ্ছে, যাওয়া হচ্ছে, ইন্টারভিউ যাওয়া হয়। ইন্টারভিউ যাওয়া হচ্ছে বা অফিসে যাওয়া হচ্ছে। তো এখনো শিখছি আসলে, তো একবারে বলে শেষ করা যাবে না, বা আমি এখনো প্রসেস করছি যে আমি কি কি শিখছি। তো আমার মনে হয় যে আমি ওনার থেকে ওনার স্থিরতাটা শিখতে চাই, উনি এত স্থির কিভাবে। হ্যাঁ, তো ওইটা শিখতে চাই আমি বোধহয় আরো ভালোভাবে। এবার একটু শুটিং এর গল্প শুনি। যেটা আমরা জেনেছি যে সিলেটের ভোলাগঞ্জের নৈসর্গিক লোকেশনে শুটিং হয়েছে। ঝড়, রোদ, বৃষ্টি যা যা আছে সবকিছু মাথায় নিয়ে আপনারা শুটিং করেছেন। তো সেই দিকগুলো আসলে কতটা চ্যালেঞ্জিং ছিল, বা বিশেষ কোনো মেমোরি কি এই মুহূর্তে মনে পড়ছে? না, খুব একটা চ্যালেঞ্জিং আসলে ছিল না। আচ্ছা। কারণ একটা সময় পরে আমরা ওই জায়গাটাকে আমাদের নিজেদের বাসা হিসেবে ভাবা শুরু করি। এমনও হয়েছে যে যখন আমরা শুটিংয়ের আগে থেকেই ওখানে আমরা অভিনেতারা যারা ছিলাম, তুষি এবং নূর ভাই, আমরা ওইখানে সময় কাটাতাম। তো ওই সময় হয়েছে যে আমাদের যে বাড়িটাতে ছিল ওই বাড়িটাতে প্রোডাকশনের অন্যান্য জিনিসপত্র এনে রাখা শুরু করে। হ্যাঁ, সেটআপ তো মানে ওটাই এনে ওখানে রাখা শুরু করে। তখন আমাদের মেজাজ খারাপ হতে থাকে, আমরা চিল্লাচিল্লি করতে থাকি, কেন আমাদের বাড়ির মধ্যে এগুলো রাখা হচ্ছে, আমরা সময় কাটাতে পারছি না। আমাদের তিনজনের একটা খুবই সুন্দর মুহূর্ত আমার সবসময় আমার বলতে ইচ্ছা করে। আমরা তখনও শুটিং শুরু হয়নি, আমরা ওইখানে ওই লোকেশনে পৌঁছেছি 3 দিন হবে বোধহয়, বা সেকেন্ড দিন বা থার্ড দিন। তো আমরা বাড়ি থেকে নেমে নিচে হাঁটছি, তো হঠাৎ করে অনেক বাতাস শুরু হলো, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো একটা উঁচু টিলার মতো জায়গা, তো আমরা ওইখানে তিনজন বসি, কিন্তু কোনো গল্প করছিলাম না, আমরা তিনজনই। সামনে অনেক বড় পাহাড়, বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি, কুয়াশায় পাহাড় আবছা আবছা দেখা যাচ্ছে। তো আমরা অদ্ভুত সুন্দর, আমরা এই অদ্ভুত সুন্দরটাকে ওই মোমেন্টে আসলে হারিয়ে যায়। আমরা চুপচাপ বসে কতক্ষণ বসেছিলাম আমার মনে নেই, কিন্তু অনেকক্ষণ আমরা 2-3 জন চুপচাপ বসে, কারোর সাথে কেউ কথা না বলে, কিন্তু তাও মনে হচ্ছিল আমরা একজন একজনের সাথে কনভারসেশন করছি আসলে। এবং আমার মনে হয় ওই দিনটার পরে আমাদের তিনজনের যে একটা বন্ডিং তৈরি হয়েছে, ওইটা বোধহয় অন্য কোনোভাবেই আর হওয়া সম্ভব ছিল না। এবং লোকেশন বা প্লেসও একটা কিন্তু বিষয়, হ্যাঁ বিষয়, অনেক বড় একটা বিষয়। তো সাদু চরিত্রে মোস্তাফিজুর নূর ইমরানকে শুটিং সেটে কেমন দেখেছেন? ও মাই গড, উনি আমাদের প্রথম একটা পার্ট শুট হয় হচ্ছে ফরিদপুরে। তো নূর ভাইয়ের সাথে আমার এর আগেও পরিচয় ছিল, আমাদের কথাবার্তা হতো। তো নূর ভাই আসছে, তো আমি আগেই পৌঁছেছিলাম। তো আমি যে তার সাথে কথা বলি, তো সে খুব একটা আমার কথার উত্তর দেয় না। আচ্ছা। আমার একটু অকওয়ার্ড লাগে, আমাকে এভাবে অ্যাভয়েড করছে কেন। পরের দিন আমরা সকালবেলা ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে উনি আমাকে বললেন যে লোকেশনে যাবি নাকি। তখন আমি ওনার সাথে গেলাম, রওনা দিলাম, এবং এই মধ্যেও কোনো কথা হয় না ওনার সাথে। আমার আরো অকওয়ার্ড লাগে। এরপরে শুটিং শুরু হয়, তার পরের দিন থেকে পুরোটা সময় ওনার সাথে কোনো কনভারসেশন হয় না। হ্যাঁ, এরপরে যখন প্রথম দিন শুটিং শেষ হয়, ওই দিন উনি আমার সাথে কথা বলেন। উনি তখন আমি তো পরে বুঝতে পেরেছি যে উনি পুরোটা সময় ওনার ওই জার্নিটার জন্য তৈরি হচ্ছিলেন। হ্যাঁ,
এটা একটা প্রসেস, এটা প্রসেস। হ্যাঁ, আমি এটা বুঝতে পারিনি প্রথমে, তো আমার কাছে খুবই অকওয়ার্ড লাগছিল। পরে আমি রিয়েলাইজ করার পর আমার নিজের কাছে খুব মানে অপরাধ বোধ লেগেছে যে আমি জাজ করে ফেলেছিলাম ওনাকে যে মানুষটা কেমন বা কি হতে পারে। এবার তো নাজিফা তুষির প্রসঙ্গে শুনতেই চাই, এবং নাজিফা তুষিকে নিয়ে অনেকেই এখন বলছেন যে তিনি যেমন ভাবে অভিনয় করেছেন রইতে, শিওর শট ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য তিনি। তো আপনার কি বলার আছে এক্ষেত্রে, কি মনে করেন আপনি? তুষি খুবই খুবই ডেডিকেটেড একজন অ্যাক্টর, ভালো অ্যাক্টর এবং খুবই ডেডিকেটেড। শুটিং এর আগেই আমরা যখন ওই যে সময়গুলো কাটাচ্ছিলাম, তখন একদিনের কথা মনে পড়ে, আমরা এরকম পানির পাশে নৌকার ঘাটে হয়তো বা বসেছিলাম, তো অনেক রোদ ওই দিন। তো তুষি হচ্ছে রোদের আলোতে এরকম মুখ দিয়ে বলতেছে, আমি কেন কালো হচ্ছি না, আমার স্কিন কেন পুড়ছে না। তো সেই এই পরিমাণ ডেডিকেশন দিয়েছে, আমি দেখেছি আর কি। আর ন্যাশনাল অ্যাওয়ার্ডের ব্যাপার, অ্যাওয়ার্ড নিয়ে আমি একটু কম ফ্যাসিনেটেড, এবং আমার মনে হয় তুষি একটু কম ফ্যাসিনেটেড। তবে মানুষজন বলছে, সেদিন তুষিও একটা ইন্টারভিউতে বলছিল যে মানুষজন যে বলছে এটাই তার জন্য সবথেকে বড় অ্যাওয়ার্ড। রোদের গল্প আরো শুনতে চাই। তবে দর্শকরা যেমনটা বলছিলাম যে অনেকে তো অনেক রকমের মন্তব্যই করেছেন, তো অনেকে এটাও বলেছেন যে রোদের গল্পটা অনেকে বুঝতেই পারেননি, এবং রোদের প্লট যেটা সেটা অনেকের মাথার উপর দিয়ে গেছে। অনেকে আবার এও বলেছেন যে রোদ সিনেমার নামটা রোদ না হয়ে সিনেমার নাম তাল হতে পারতো। তো এই বিষয় নিয়ে আপনার কি ভাবনা? আমার কাছে তো মনে হয় যে এই যে এক একজন এক একভাবে ইন্টারপ্রেট করছে। হ্যাঁ, বলছে অনেকে। হ্যাঁ, তো আমার কাছে সবারটাই ঠিক মনে হচ্ছে। আবার একই সাথে হ্যাঁ, সিনেমার নাম তো তালও হইতে পারতো, সিনেমার নাম তো পানি হইতে পারতো, সিনেমার নাম তো মাটিও হইতে পারতো, সিনেমার নাম বৃষ্টি হইতে পারতো, বা আমাদের ছাগলটার নাম কুলসুমের নামেও হতে পারতো, অনেক কিছুই হতে পারতো। তো হয়তোবা তাল দিলে তখন বলতে চাচ্ছে তাল কেন দিল, কুলসুম কেন দিল না, এরকম হতে পারে, আমি জানি না। তো এটা নিয়ে আমার প্রতিক্রিয়া হচ্ছে না, আমার ভালো লাগছে মানুষজন কথা বলছে। সেদিন একজনের লেখা দেখছিলাম আমি, সে বলছে যে তিনি বলছিলেন শেষ কবে আপনি বাংলা সিনেমা নিয়ে এরকম আলাপ করতে শুনেছেন। তো এটা তো আমাদের জন্য আসলে গল্প বুঝতে পারছে না, একদল বলছে আমি বুঝতে পারছি, একদল বলছে আমি বুঝতে পারছি না। তো এই যে এক ধরনের বিতর্ক তৈরি হচ্ছে, তারা তর্ক করছে, আবার যে বুঝতে পারছে না তাকে বোঝাচ্ছে এবং মানুষজন মজা করছে। আমি খুব মজা পেয়েছি। একদল কে দেখলাম আমি যে ওর একটা বড় একটা কার্টুনে লিখেছে এখানে রোহিত সিনেমা বুঝিয়ে দেওয়া হয়, এরকম একটা ছবি দেখেছি। এটা ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। আমার খুব মজা লেগেছে এটা দেখে। জিনিসটা আমরাও খুব এনজয় করেছি। তবে আমার আরেকটা বিষয় খুব জানতে ইচ্ছে করছিল যে সাদু আর পাগলিকে আপনি কিভাবে বিশ্লেষণ করতে চান? আমি তো ওদেরকে আসলে আমার যদি আমি দর্শক হিসেবে বলি, তাহলে আমার কাছে একদম সব প্রেম কাহিনীর সাথে খুবই সিমিলার লাগে। কারণ আমার নিজেরও ব্যক্তি জীবনের বেশ কিছু ঘটনার সাথে সাধু পাগলির ঘটনা মিলে যায়। তো এই যে ফেলে দিয়ে আসা, বা এটাকে আমি আসলে দেখি যে ওই যে অ্যাবান্ডেন্ট করে ফেলি আমরা মাঝে মাঝে আমাদের পার্টনারকে বা প্রিয় মানুষকে বা বন্ধুকে। অনেক বন্ধুকে এরকম হয় যে বন্ধুর কোনো একটা আচরণ আমার ভালো লাগলো না, সেই বন্ধুকে আমি কয়েকদিন কথা বললাম না ওর সাথে, কিন্তু আবার দূরত্ব তৈরি হয়, কিন্তু আবার মিস করা শুরু করি। তারপর আবার যে আচ্ছা ঠিক আছে বন্ধু ভুল হয়েছে, আচ্ছা চল আমরা আবার মিলে যাই, বা এরকম একটা ব্যাপার তৈরি হয়। তো ওইটাই লেগেছে আর কি, যে আমাদের ব্যক্তি জীবন মানে প্রতিনিয়ত জীবনের গল্প এটা। ওরা ওই আমাদের হয়তোবা আমরা অন্যভাবে দেখছি। প্রত্যেকটা মানুষের মধ্যে আসলে সাধু, প্রত্যেকটা মানুষের মধ্যে পাগলি বিরাজমান আছে আমার মনে হয়। আমরা বিভিন্ন ফর্মে দেখছি, বিভিন্ন শ্রেণীতে দেখছি, বিভিন্ন সোসাইটিতে দেখছি, কিন্তু আসলে তো একই আছে। এক এক জায়গায় সেই গল্পগুলো এক এক রকম ভাবে আছে। আরেকটা বিষয় একটু গল্প করি আপনার সাথে, যে আপনি যখন সিনেমা হলে পান্না ইমেজ থেকে বেরিয়ে একদম রিয়াদ হয়ে হাজির হয়েছেন, সেই মুহূর্তগুলোতে দর্শকদের কেমন রেসপন্স দেখেছেন, তারা আসলে কি বলেছে তখন? প্রথমত আমি যখন প্রথমবার দেখি সিনেমাটা, তখন তো আমার প্রসেস করতেই অনেক সময় লেগেছে যে কি হচ্ছে, কারণ এটা আমরা শুটিং করেছি, কিন্তু ফাইনালি এটা কেমন দাঁড়াচ্ছে, হ্যাঁ কিভাবে দাঁড়াচ্ছে, এটা তো দেখার সুযোগ হয়নি, বা অনেক অন্যরকম ভাবে হয়তো ভেবেছিলাম, একভাবে ভেবেছি, অন্যভাবে দেখেছি। তো নিজের প্রসেস করতে সময় লেগেছে। পরবর্তীতে যখন হলে গেছি, মানুষজনের রেসপন্স অদ্ভুত, মানে প্রথমে তো তারা চিনতে পারে না, এবং যখন চিনতে পারে তারা সেদিন হলে একজন এরকম করে আমার দিকে তাকিয়ে আছে, আমিও বলি হ্যাঁ হ্যাঁ আমি সেই পান্না পান্না। তো এই যে পান্না পান্না করছে, আমার এর আগের
কাজের চরিত্রের নামে আমাকে ডাকে, আমাকে অনেকে এখনো জো নামে ডাকে, আমার পরিচিত মানুষজন। তো এইটা আমার খুবই ভালো লাগে এবং পান্না নামে এখন ডাকছে। হলে গেলে মানুষ পান্না পান্না বলে এসে বলছে যে ভালো অভিনয় হয়েছে, সুন্দর অভিনয় হয়েছে। এটা এটা এত সুন্দর, এটা এত বিউটিফুল। এই রেশটা বেশ অনেকটা সময় কিন্তু থেকে অনেকটা যাবে। রেশ থেকে যায়। যারা এখনো রোহিত সিনেমা হলে গিয়ে দেখেনি তারা কেন টিকিট কেটে হলে গিয়ে সিনেমাটি দেখবে সেটা বলুন। রোহিত আসলে আমার কাছে মনে হয় যে আমি একটা খুব সুন্দর এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গেছি, আমার একটা জার্নি হয়েছে। তো এই জার্নিটা দেখলে হয়তো মানুষজন এই জার্নিটা উপভোগ করতে পারবে, বা ওই এক্সপিরিয়েন্সটা কিছু সংখ্যক হলেও তারা হয়তো বা পাবে। তো এক্সপিরিয়েন্সের জন্য হলেও আসলে সিনেমাটা টিকিট কেটে হলে যেয়ে দেখা উচিত। এবং হলে সিনেমা দেখা শুধুমাত্র রোহিত না, হলে সিনেমা দেখা খুবই মজা। হলে সিনেমা দেখা একটা এক্সপিরিয়েন্স, অন্যরকম আনন্দ, সবাই মিলে একসাথে সবাই মিলে একসাথে দেখেন, আপনি একা দেখেন, মানে ওইটা যেভাবে ডিজাইন করা, যেভাবে মানে আমার খুব অদ্ভুত লাগে সিনেমা হল। আমি অনেক ছোটবেলা থেকে আমি যখন স্কুলে পড়ি তখন আমি স্কুল পালিয়ে অনেকবার সিনেমা দেখতে গিয়েছি। তো হচ্ছে তখন থেকে আমার সিনেমা হল খুব ভালো লাগে, এত বড় পর্দা, আমি এত বড় জিনিস দেখতে পাচ্ছি একসাথে। তারপরে আমার এখনকার যে মাল্টিপ্লেক্স গুলো এগুলো তো আরো দুর্দান্ত সাউন্ড। আমি মানে যখন আমি দেখি যে আচ্ছা আমার পেছন থেকেও একটা শব্দ পাচ্ছি আমি, আমার এত অদ্ভুত লাগে, এত মজা লাগে। তো শুধুমাত্র রোহিত না, আসলে সব সিনেমায় আসলে দেখা উচিত একটা এক্সপেরিয়েন্সের জন্য। এবং সেখান থেকে আমিও জানতে চাই যে এবারের ঈদে তো আরো 7টি সিনেমা মুক্তি পেয়েছে, সিনেমা হলে চলছে, এখনো দর্শকরা উপভোগ করছে। তো আপনি কি অন্য কোনো সিনেমা দেখেছেন এবার? আমার এখনো দেখার সুযোগ হয়নি, তবে আমি দেখতে চাই, আমি দেখব। আপনার অন্যান্য কাজ নিয়ে তো শুনতেই হবে, বিশেষ করে শাটি কাপ সিরিজে আপনার দুর্দান্ত অভিনয় আমরা দেখেছি। এবং বিশেষ করে যদি একটি আমি দৃশ্যের কথা বলি, সেই যে কান্নার দৃশ্যে আপনার শক্তিশালী সেই অভিনয় এখনো কিন্তু আমাদের চোখে লেগে আছে, তার মানে মনেও আছে। তো সেই সিরিজে আসলে আপনার কাজের সুযোগ কিভাবে তৈরি হয়েছিল? আমরা একসাথে কাজ করতাম। আমি ফুটপ্রিন্টের সাথে দীর্ঘ সময় কাজ করেছি, এখনো করছি। তো তখন কোভিড শুরু হয়, আমরা কোভিডের আগে আরেকটা সিনেমার আমরা রিসার্চের কাজে জামালপুরে ছিলাম। আমি শাড়ি কাপের ডিরেক্টর তাওকির ভাই এবং আরেকজন, আমরা 3জন রিসার্চের জন্য জামালপুরে ছিলাম। তো ওই সময় কোভিডের লকডাউন হয়, আমরা রাজশাহী ব্যাক করি। রাজশাহী ব্যাক করার পর আমার ইউনিভার্সিটি বন্ধ হয়ে যায়, তখন আমি স্টুডেন্ট। এরপরে আমরা তো দীর্ঘদিন গৃহবন্দী ছিলাম। এরপরে যখন আমরা একটু সাহস করে বের হওয়ার পরে আমাদের দেখা হতে থাকে সবার, তো আমাদের মনে হয় যে আমরা কিছু করি, কিছু করা উচিত। তো এই কিছু করার ভাবনা থেকে আসলে আমরা শাটি কাপ বানানোর একটা সিদ্ধান্ত নিই। তখনও শাটি কাপ বানাবো এটা ভাবিনি। আমরা খেলতে খেলতে আচ্ছা ঠিক আছে, আমাদের ক্যামেরা আছে, চলো আমরা নিজের অভিনয় করে একটা কিছু বানাই। তো প্রথমে আমরা ওই একটা ছোট্ট এপিসোড মতো বানাই, যেটা একদমই পাইলট, আমরা নিজেদের বোঝার জন্য যে আমরা আসলে কিভাবে ডিল করতে পারি জিনিসটা কি। তো পরবর্তীতে ওইটা করার পর আমরা লেখা শুরু করি, স্ক্রিপ্ট লেখা শুরু করি, আমাদের রিসার্চ শুরু হয়। আমরা প্রায় 4-5 মাস বা একটু বেশি সময় ধরে আমরা স্ক্রিপ্টটা লিখি, মানে খুবই আরামে লিখি স্ক্রিপ্টটা, রিল্যাক্সে। হ্যাঁ, এরপরে ওই বছরই 2020-এই আমরা শুটিংটা শুরু করি, শেষের দিকে শাটি কাপের শুটিংটা শুরু করি। এবং ওই প্রথম দিন থেকে যখন আমরা খেলছিলাম তখনই আমাকে তাওকির ভাই বললো যে এই তুমি এই ক্যারেক্টারটা করো। মাসুম ভাই ছিল, আমরা দুইজনই আসলে তখন ওনাকে অ্যাসিস্ট করতাম। মাসুম ভাই ছিল, মাসুম ভাই বললো মাসুম ভাই তুমি এই ক্যারেক্টারটা করো। আর অমিত দা ছিল, তো অমিত দাকে বলছে অমিত দা তুমি এই ক্যারেক্টারটা করো, তুমি পুলিশ হও, তোমরা দুজন চোর ও পুলিশ, চলো চোর পুলিশ খেলি। তো ওই চোর পুলিশ খেলতে আমরা আসলে ওইটা বানাই ফেলি এবং আমার ওইখানে যুক্ত হওয়া এভাবেই আসলে। বাহ, এই যে চলো কিছু করি, এটা থেকে আসলে অনেক গ্রেট আইডিয়া কিন্তু হঠাৎ করে তৈরি হয়ে যায়, যে কারণে দুর্দান্ত একটি কাজও আমরা পেয়েছি। কাজ নিয়ে তো শুনছিলাম, আমি কি আপনার সম্পর্কেও জানতে চাই, আপনাকে আবিষ্কার করতে চাই। আপনার জন্ম, বেড়ে ওঠা, পড়াশোনা কোথায় কেটেছে সময়টা? আমার রাজশাহীতে সময় কেটেছে। আমার স্কুল, আমার বাবা সরকারি চাকরি করতেন, তো সেই কারণে নানান জায়গায় ঘোরা হয়েছে বাবার সাথে। কোন বয়স পর্যন্ত রাজশাহীতে ছিলেন? আমি ক্লাস 1-এ যে রাজশাহীতে ভর্তি হই, এরপরে আমি মোটামুটি 2021-এ আমার ফ্যামিলি, 2021 অনেকটা সময়, হ্যাঁ পুরোটা সময়, হ্যাঁ 1-এ না, আমি বোধহয় আরো আগে যে রাজশাহীতে স্কুলে ভর্তি। এর আগে বগুড়াতে থাকতাম, 1 বছর বগুড়াতে ছিলাম, তারপরে রাজশাহীতে আসি। এরপর রাজশাহীতে এসে আমি স্কুলে ভর্তি হয়েছিলাম। তো রাজশাহী তো খুব সুন্দর একটি জায়গা। আমার ছেলেবেলার অনেকটা সময় সেখানে কেটেছে, স্কুলের সময়টা সেখানে কেটেছে, ক্লাস 3-4 পর্যন্ত ছিলাম।
দারুণ সুন্দর একটা রাজশাহী জায়গা। খুবই দারুণ। হ্যাঁ, আমার বড় হওয়ার একদমই পদ্মা নদীর পাশে। হ্যাঁ হ্যাঁ। তারপরে আমার স্কুল কলেজ, এরপরে আমি ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি। আমি ময়মনসিংহে চলে যাই। এরপরেও আমার রাজশাহীতে যাওয়া আসা তো এখনো আছে, এখনো রাজশাহীর সাথে আমার মানে আমার মনে হয় আমার রুটটা আসলে রাজশাহীতে। সেখানেই। মানে আমার বড় হওয়া বা আমার আন্ডারস্ট্যান্ডিং যেভাবে তৈরি হয়েছে সেইটা আসলে রাজশাহী থেকে পাওয়া বা রাজশাহীর মানুষের রাজশাহী সারাউন্ডিং এ পাওয়া, তো ওই জন্য আমার মনে হয় যে আমার রুটটা আসলে রাজশাহীতে। তো যখন আপনি সেখানে বেড়ে ওঠার টাইম বা ছোটবেলায় আসলে কি ভেবেছিলেন বড় হয়ে কি হবেন? আমাদের সবারই তো একটা স্বপ্ন থাকে। তখন শিফট করতাম, আমি বিজ্ঞানী হতে চাইতাম একটা সময়। আচ্ছা। পরে আমি দেখলাম যে বিজ্ঞানী তো আসলে এভাবে পড়াশোনা করে বিজ্ঞানী হওয়া যায় না, তো ইঞ্জিনিয়ার থেকে পরে বিজ্ঞানী বোধহয় হওয়া যাবে, এরকম প্ল্যান থেকে আমার মনে হচ্ছিল যে আমি ইঞ্জিনিয়ার হব। কিন্তু একটা সময় পরে যে আই ফেল্ট লাইক না, আমি আসলে যখন আমি কলেজে ভর্তি হই তখন আমার কাজ করার সুযোগ হয় একটা আচ্ছা। প্রোডাকশনে, তখন ওটা কলেজ জীবন থেকে আপনার তাহলে বিনোদন জগতে কাজের বিনোদন সুযোগ জগৎ, হয়েছিল হ্যাঁ। কিভাবে? 2016 সালের দিকে আমাদের এক বন্ধু, সে একটা শর্ট ফিল্ম বানাচ্ছিল, তো আমাকে আচ্ছা। তখন বলল যে আমি কাজ করব কিনা। ওইটা আমার প্রথম কাজ ছিল। তো তখন আপনিও তো ছোটই। ছোট আমি, হ্যাঁ, আমার 16 সাল, 2016 সালে, হ্যাঁ, মানে এখন থেকে 10 বছর আগে। হ্যাঁ, তো ওই সময় কাজ করার সুবাদে আমার মনে হয় যে এটা তো আমি এনজয় করছি, এটা আমার ভালো লাগছে, তো আমি এটা করতে চাই। এরপরে আমার তাকির ভাইয়ের সাথে পরিচয় হয়, তাকির ভাইয়ের সাথেও কাজ করা হয়। এরপরে আমি দেখলাম যে বাংলাদেশ ইউনিভার্সিটিতে ফিল্ম পড়ার সুযোগ আছে, এখন তৈরি হচ্ছে। তো আমার তখন মনে হয় যে না, আমি যেহেতু এটা ভালো লাগছে আমার, তা আমি আসলে ফিল্ম পড়তে চাই। এটা নিয়ে পড়ালেখা হ্যাঁ, করতে। এরপরে আমি অ্যাডমিশন দিই এবং আমার চান্স হয়, আমি ফিল্ম নিয়ে পড়ি। তো এইখান থেকে আসলে জার্নিটা শুরু। এরপর ওই আমি স্টুডেন্ট থাকা অবস্থাতে কাজ করতাম, পরেও কাজ করছি এখনো। তো আমার মনে হয় যে না, ছোটবেলা থেকে না হলেও ওই 2016 সময় থেকে আমার মনে হয় যে না, আমি আসলে সিনেমায় কাজ করতে চাই, আমি সিনেমা বানাতে চাই বা সিনেমায় কাজ করতে চাই। এবং আপনি তো আসলে একই সাথে অভিনেতা এবং নির্মাতা হিসেবে এখনো কাজ করছেন, তো আপনার চূড়ান্ত লক্ষ্য কি? আমি মানে যেভাবে দেখি, আমার কাছে সিনেমার প্রত্যেকটা সেক্টর, আমি যখন প্রথম শুরু করি আমার কাছে সবকিছু খুব ফ্যাসিনেটিং লাগতে থাকে। আমি প্রথমে আমার প্রথম যে প্রোডাকশনের কথা বললাম, ওই প্রোডাকশনে আমি শিল্প নির্দেশকের সহায়ক হিসেবে, সহকারী হিসেবে যুক্ত হই। এরপরে আমি সহকারী পরিচালক হিসেবে কাজ করি, বা আমার সব এক্সপ্লোর করতে ইচ্ছা করে, তখন আমি এডিটিং করি, আমি স্ক্রিপ্ট লেখা শুরু করি। আচ্ছা। তো আমার সবকিছু এক্সপ্লোর করতে ইচ্ছা করতে ওই সময়। আমি ক্যামেরাও চালিয়েছি কয়েকটা আপনি জানতে প্রোডাকশনে, চেয়েছেন সবকিছুই, জানতে চেয়েছি, হ্যাঁ। বুঝতে চেয়েছি প্রতিটা প্রসেসকে, বা ওই যে শুটিং এর যে প্রোডাকশনে যে ছেলেটা আমাকে চা খাওয়াচ্ছে, আমি তাকেও আসলে ফিল্ম মেকার বলতে চাই, কারণ তার হ্যাঁ। কন্ট্রিবিউশনটাও সমানভাবে ইম্পর্টেন্ট। তো আমার চূড়ান্ত লক্ষ্য, আমি নিজেকে আসলে ফিল্ম মেকার হিসেবে বলতে চাই। তো অভিনেতাও ফিল্ম মেকার, পরিচালক সেও ফিল্ম মেকার, তো Right. আমি ওই ফিল্ম মেকার হইতে চাই আর কি, ওইটাই। বা সেটাই আপনার স্বপ্ন। নিশ্চয়ই একটা এটাই সময় স্বপ্ন। বড় পর্দাতে আপনি সিনেমাও নির্মাণ করবেন, সেই স্বপ্নও তো আমার আছে। আরো দুটি কাজ নিয়ে একটু কথা বলি। চা গরম এবং একজন তেলাপোকাতেও আপনি অভিনয় করেছেন, তো সেই এক্সপিরিয়েন্স কেমন ছিল? একজন তেলাপোকা বানিয়েছে আমার বন্ধু গোলাম মুন্তাকিম, এটাও কোভিডের সময়কার গল্প। হ্যাঁ। তো কোভিডের সময় আমরা বন্ধুরা, ও তখন বললো যে ও একটা ফিল্ম বানাইতে চায়। তখন আমরা যে যেখানে ছিলাম, আমরা সবাই ঢাকায় আসি। ওই সময়টা না আসলে এরকম ছিল, হ্যাঁ, অনেক রকমের আইডিয়া কাজ অনেক রকম করতো idea কিন্তু কাজ করতো, মাথায়। হ্যাঁ। তো ওই সময় যেহেতু আমরা বসে থাকতাম, হ্যাঁ। বা সেরকম ব্যস্ততা ছিল না, তো নানান রকম আইডিয়া আসতো। তো ওইরকম আমাদের সবাইকে ডাকে, আমরা এক হই এবং আমরা একজন তেলাপোকাটা শুট করি। তো আমার যুক্ত হওয়া আসলে মূলত ওকে ওর সহকারী হিসেবে, ওর নাম গোলাম মুন্তাকিম, তো গোলাম মুন্তাকিমের সহকারী হিসেবে যুক্ত হই আমি প্রথমে। আচ্ছা। পরবর্তীতে ও বলে যে একটা চরিত্রে অভিনয় করতে। ওইখানে আরেকজন ছিল আমার ইউনিভার্সিটির সিনিয়র, মুনসিফ মিম। তো মুনসিফ মিম ওইখানে অভিনয় করেছে। আচ্ছা। আমরা দুজন রাইভাল ছিলাম ওইখানে। তো মুনসিফ মিমের সাথে অনেক অভিনয় করা হয়েছে আমার একসাথে। তো ওইটা আমি খুব এনজয় করে ওনার সাথে অভিনয় করা। বাহ। আর চা গরমের অভিজ্ঞতাটা, আসলে চা গরমে তো ওইভাবে কাজ করা হয়নি আমার। আমি একটা চরিত্রে, ছোট হ্যাঁ, একটা একটা চরিত্রে কাজ বিশেষ করেছেন। চরিত্রে, মানে ওই একদিন আমি শঙ্খদার অফিসে যাই। তো শঙ্খদার যিনি কাস্টিং করে, উনি বলছিলেন যে একটা চরিত্র আছে, এটা তো খুব মজার চরিত্র, খুব ইন্সপায়ারিং চরিত্র, তো মনে হচ্ছে যে তুমি করলে খুব ভালো ভালো হবে। হবে। হ্যাঁ, তো ওনারা আমার খুবই কাছের, তো আমি তখন রাজি হই এবং আমার অডিশন নিচ্ছিল, মানে স্ক্রিন টেস্ট নিচ্ছিল। তখন শঙ্খদা অফিসে ঢোকে, শঙ্খদা অফিসে বলে ওর ক্যারেক্টারের জন্য আমার অডিশন নেওয়ার কি আছে।
এবার আপনাকে ঝটপট কিছু প্রশ্ন করব, একদম চটপট উত্তর দিতে হবে। আপনার প্রিয় 5 জন অভিনেতার নাম জানতে চাই, দেশে এবং বিদেশ মিলিয়ে। প্রথমে আমার সহ অভিনেতা মুস্তাফিজুর নূর ইমরান, ওনার অভিনয় আমার খুব ভালো লাগে। আল পাচিনো, রবার্ট ডিনিরো, তারপর ড্যানিয়েল ডে লুইস, ঋত্বিক চক্রবর্তী। আপনার উইশ লিস্টে থাকা 5 জন পরিচালকের নাম জানতে চাই, ভবিষ্যতে যাদের সঙ্গে আপনি কাজ করতে চান বা মুখিয়ে আছেন কাজ করার জন্য। দেশে আমার হচ্ছে রিপিটেটিভ কাজ করতে ভালো লাগে। আমি মেজবা রহমান সুমনের সাথে আবার কাজ করতে চাই, তাওকির ইসলামের সাথে আবার কাজ করতে চাই, সালে সোবান অনিমের সাথে কাজ করতে চাই, সায়েদ আহমেদ শাওকির সাথে কাজ করতে চাই, তানিম নূরের সাথে কাজ করতে চাই। দারুণ হবে। বাংলাদেশে নির্মিত আপনার 5টি প্রিয় সিনেমার নাম। প্রথমে আমাদের সিনেমা রোদ, হাওয়া আমার ভালো লেগেছিল, আহা, তিতাস একটি নদীর নাম, আর মনপুরা আমার পছন্দের কারণ হচ্ছে আমি জীবনের প্রথম সিনেমা হলে যে সিনেমা দেখেছিলাম মনপুরা। বাহ, দারুণ। এবার আপনার কাছে জানতে চাই প্রিয় 3 জন অভিনেত্রীর নাম যাদের সঙ্গে ভবিষ্যতে আপনি স্ক্রিন শেয়ার করতে চান। নাজিফা তুষির সাথে আবার স্ক্রিন শেয়ার করতে চাই, তুষি খুবই ডেডিকেটেড। সুনেরার সাথে আমার একটা কাজ করা হয়েছে, সুনেরার সাথে আমি আবার কাজ করতে চাই। আর এই মুহূর্তে আমি তেমন কারোর সাথে কাজ করার নেই, তো আমি জানি না আসলে, কিন্তু সাবিলা নূরের সাথে কাজ করতে চাই। নিশ্চয়ই তেমনভাবে আপনাকেও আমরা দেখতে পাবো। যেহেতু একেবারেই গল্পের আড্ডা শেষে রয়েছে, দর্শকদের উদ্দেশ্যে কি বলার আছে? দর্শকদের উদ্দেশ্যে বলার আছে, আমাদের সিনেমাটা হলে যেয়ে দেখুন। আমরা যে এক্সপিরিয়েন্সটা আমরা পেয়েছি, সেই এক্সপিরিয়েন্সটা যেন আপনারাও পেতে পারেন বা তারাও যেন পেতে পারে, সেইটার জন্য সিনেমাটা দেখা উচিত। এবং আমার জন্য দোয়া করবেন যেন, এটাই দর্শকদেরকে বলতে চাই। এবং আপনার জন্য অনেক অনেক ভালোবাসা থাকছে এবং শুভকামনা থাকছে রোদের পুরো টিমের জন্য। বিনোদন সারাদিনে আসবার জন্য অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। আপনাকে ধন্যবাদ।